আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। আশা করি তোমরা সবাই ভালো আছো। লাবিব অ্যান্ড জাফি টিসের নতুন একটি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব সপ্তম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের দ্বিতীয় অধ্যায়, বাংলাদেশের সাংস্কৃতিক এবং সাংস্কৃতিক বৈচিত্র্য। চলো ভিডিওটি শুরু করা যায়। দ্বিতীয় অধ্যায়, বাংলাদেশের সাংস্কৃতিক ও সাংস্কৃতিক বৈচিত্র্য। এই অধ্যায় শেষে আমরা জানব ধর্ম, ভাষা ও সম্প্রদায়ের বিচার, বাংলাদেশের সংস্কৃতি কেমন তা ব্যাখ্যা করো। এদেশের নানা সম্প্রদায়ের মানুষের মধ্যে সাংস্কৃতিক ক্ষেত্রে যে বৈচিত্র্য রয়েছে তা বর্ণনা করতে পারবো। বাংলাদেশের গ্রাম ও শহরের সাংস্কৃতিক সম্পর্কে বর্ণনা করতে পারবো। বাংলাদেশের লোক সাংস্কৃতিক ও এর উপাদান বর্ণনা করতে পারবো। বাংলাদেশের নৃগোষ্ঠীর সাংস্কৃতিক জীবন সম্বন্ধে বর্ণনা করতে পারবো। এই অধ্যায়ের সৃজনশীলের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা অধ্যায়টি ভালো করে পড়ে নেবে। চলো আমরা সৃজনশীল প্রশ্নে চলে যাই। প্রথমে আছে বহু নির্বাচনিক প্রশ্ন। 1 নম্বরে, নবান্ন উৎসব হয় কোন ঋতুতে? বর্ষা, শরৎ, হেমন্ত, শীত। উত্তর হবে হেমন্ত। বাংলাদেশের সংস্কৃতিতে বৈচিত্র্য রয়েছে কারণ বাঙালি সংস্কার জাতি, এদেশে ঋতু বৈচিত্র্যময়, বিভিন্ন ভাষাভাষীর লোকজনের অবস্থান। উত্তর হবে 13টি। নিচের উদ্দীপকটি পড়ো এবং 3-4 প্রশ্নের উত্তর দাও। মংপুর ঘরের সারনি নষ্ট হয়ে গেল, পৌষ মাস চলছে বিধায় মেরামত করতে পারছিল না, কারণ তারা মনে করে এতে তাদের অমঙ্গল হবে। উদ্দীপকে কোন নৃগোষ্ঠীর লোক বিশ্বাস ফুটে উঠেছে? ওরাও। উক্ত নৃগোষ্ঠীর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ তথ্য হলো তারা ফাগুয়া পালন করে, তারা বর্তমান খ্রিস্টান ধর্ম অনুসরণ করে, রাতে ঘরে আবর্জনা বাইরে ফেলে না। উত্তর হবে এটা 3টাই। সৃজনশীল, চলো আমরা সৃজনশীলটা আগে একটু পড়ি। রাকিন পাতারচর গ্রামে বাস করে। তাদের বাড়িতে প্রতি বছর হেমন্তে নতুন ধান উঠলে পিঠা পায়েস করে। এবারে ওবারে পিঠা দেওয়া নেওয়া হয়। রাকিন গত বছর বাবার সাথে যাত্রাপালা দেখতেও গিয়েছিল। সে জীবনকে বেশ উপভোগ করে। অন্যদিকে তার চাচাতো ভাই আবির কুমিল্লায় নিজেদের ফ্ল্যাটে থাকে। ওর বাবা ডাক্তার, মা স্কুল শিক্ষক। দুজনেই খুব ব্যস্ত। বাসায় অধিকাংশ সময় সে একাই থাকে। ক্ষুধা লাগলে সে স্যান্ডউইচ বা বার্গার এনে খেয়ে নেয়। প্রশ্ন, লোক সংস্কৃতির বস্তুগত উপাদান কাকে বলে? বাংলাদেশের সংস্কৃতি কি ব্যাখ্যা করো। উদ্দীপক শহরে সংস্কৃতি কোন ধরনটি ফুটে উঠেছে ব্যাখ্যা করো। উদ্দীপকে রাকিন ও আবির দুজনে কি একই রকম বিনোদনের সুবিধা ভোগ করে মতামত দাও। চলো আমরা প্রশ্নের উত্তরগুলো দেখে আসি। লোক সংস্কৃতির বস্তুগত উপাদান কাকে বলে? উত্তর, লোক সংস্কৃতির যেসব উপাদান ধরা যায়, ছোঁয়া যায় এবং দৃশ্যমান সেগুলোকে বস্তুগত উপাদান বলে, যেমন লোকশিল্প, কুটির শিল্প, নকশিকাঁথা ইত্যাদি। বাংলাদেশের সংস্কৃতি কি ব্যাখ্যা করো। উত্তর, বাংলাদেশের সংস্কৃতি বলতে এদেশের মানুষের জীবনযাপনের ধরন, বিশ্বাস, আচার আচরণ, উৎসব ও মূল্যবোধের সমষ্টিকেই বোঝায়। এটি মূলত কৃষিপ্রধান সমাজ থেকে গড়ে উঠেছে, যেখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সহ বিভিন্ন ধর্মের মানুষের সহ অবস্থান রয়েছে। গ্রামীণ লোক সংস্কৃতির পাশাপাশি আধুনিক শহরের সংস্কৃতির সংমিশ্রণে বাংলাদেশের সংস্কৃতির একটি বৈচিত্র্যময় রূপ ধারণ করেছে। গ, উদ্দীপকের শহরের সংস্কৃতির কোন ধরনটি ফুটে উঠেছে ব্যাখ্যা করো। উত্তর, উদ্দীপকের শহরের সংস্কৃতির যান্ত্রিক ও একক পরিবার কেন্দ্রিক ধরনটি ফুটে উঠেছে। শহরের সংস্কৃতিতে সাধারণত মা, বাবা এবং সন্তান নিয়ে একক পরিবার গঠিত হয়। শহরে কর্মব্যস্ত জীবনে মা বাবা উভয় ঘরের বাইরে কাজ করেন, যার ফলে পরিবারের সদস্যদের মধ্যে সময় কাটানোর সুযোগ কম থাকে। উদ্দীপকে দেখা যায় আবির কুমিল্লা শহরে একটি ফ্ল্যাটে বাস করে। তার বাবা একজন ডাক্তার ও মা
একজন শিক্ষক। তারা দুজনে পেশাগত কাজে ব্যস্ত থাকায় আবির অধিকাংশ সময় বাসায় একা থাকে। শহরের সংস্কৃতির আরেকটি দিক হলো খাদ্য অভ্যাস পরিবর্তন। একা থাকার কারণে বা সময়ের অভাবে শহরের মানুষ ঘরের তৈরি খাবারের চেয়ে ফাস্টফুডের উপর বেশি নির্ভরশীল হয়ে পড়ে। আবিরও ক্ষুধা মেটানোর জন্য স্যান্ডউইচ ও বার্গারের মতো বাইরের খাবার খায়। এই যে চার দেয়ালের মাঝে আবদ্ধ একাকিত্ব এবং আধুনিক খাদ্য অভ্যাস, এগুলো মূলত শহরের সংস্কৃতিরই প্রতিফলন। উদ্দীপকের রাকিন ও আবির দুজনে কি একই রকম বিনোদনের সুবিধা ভোগ করে? মতামত দাও। উত্তর, উদ্দীপকের আলোকে আমি মনে করি রাকিন ও আবির দুজনে সম্পূর্ণ ভিন্ন ধরনের বিনোদনের সুবিধা ভোগ করে। রাকিনের বিনোদন যেখানে সামাজিক ও ঐতিহাসিকবাহী, আবিরের বিনোদন সেখানে যান্ত্রিক ও ব্যক্তিগত। রাকিনের বিনোদন গ্রামীণ সংস্কৃতির সাথে মিশে আছে। সে গ্রামে খোলামেলা পরিবেশে বেড়ে উঠেছে এবং সে ঋতুভিত্তিক উৎসবে অংশ নিচ্ছে, যেমন হেমন্তের নবান্ন উৎসবে নতুন ধানের পিঠাপুলি খাওয়া এবং বাবার সাথে যাত্রাপালা দেখতে যাওয়া। এগুলো সামাজিক বিনোদন যা মানুষের সাথে মানুষের যোগাযোগ বাড়ায় এবং মনের খোরাক যোগায়। অন্যদিকে আবিরের বিনোদনের ব্যবস্থা অত্যন্ত সীমাবদ্ধ। শহরের যান্ত্রিক জীবনে তার বাবা মা ব্যস্ত থাকায় সে অধিকাংশ সময় ফ্ল্যাটে একাই কাটায়। তার বিনোদনের জন্য খেলার মাঠ বা উৎসবের আমেজ নেই, বরং তাকে চার দেয়ালের মাঝে সময় কাটাতে হয়। তার জীবনযাত্রা উৎসবের চেয়ে যান্ত্রিকতায় প্রধান হয়ে দাঁড়িয়েছে, যা রাকিনের থেকে সম্পূর্ণ আলাদা। সুতরাং বলা যায় রাকিন বিনোদন হলো আনন্দময় ও ঐতিহাসিকবাহী গ্রামীণ সংস্কৃতির নির্ভর, আর আবিরের বিনোদন হলো নিঃসঙ্গ ও যান্ত্রিক শহরের সংস্কৃতির নির্ভর। চলো বইতে ফিরে যাই। দ্বিতীয় সৃজনশীলটা আমরা আগে পড়ি। শান্তা ও অন্তরা একই বিশ্ববিদ্যালয়ে পড়ে। শান্তা ময়মনসিংহ অঞ্চলে একটি ক্ষুদ্র নৃগোষ্ঠী পরিবারের সন্তান। অন্তরা শান্তার ময়মনসিংহের বাড়িতে বেড়াতে যায়। সেখানে গিয়ে সে জানতে পারল শান্তার বাবা ওর মায়ের বাড়িতে থাকে। শান্তাদের এলাকায় রাস্তাঘাটের উন্নতি হয়েছে, তাদের সম্প্রদায়ের মানুষেরা এখন লেখাপড়া শিখছে, ফলে তাদের খাওয়া দাওয়া, পোশাক, পরিচ্ছদ ইত্যাদি পরিবর্তন এসেছে। গোপী নাচ কি? বৈশাখী বলতে কি বোঝায়? শান্তা কোন নৃগোষ্ঠীর অন্তর্ভুক্ত? ব্যাখ্যা করো। তুমি কি মনে করো শান্তার মতো অন্যান্য নৃগোষ্ঠী মানুষের জীবনযাত্রা পরিবর্তন এসেছে? তোমার উত্তরের পক্ষে যুক্তি দাও। চলো উত্তরগুলো আমরা জেনে আসি। ক নাম্বার, গোপী নাচ কি? গোপী নাচ হলো মণিপুরী ক্ষুদ্র নৃগোষ্ঠীর একটি ঐতিহাসিকবাহী ধর্মীয় ও সাংস্কৃতিক নাচ। খ, বৈশাখী বলতে কি বোঝায়? উত্তর, পার্বত্য চট্টগ্রামে প্রধান তিনটি ক্ষুদ্র নৃগোষ্ঠীর বর্ষবরণ উৎসবের সমষ্টিকে বৈশাখী বলে। ত্রিপুরাদের বৈশু, মারমাদের সাংগ্রাই এবং চাকমাদের বিজু, এই তিনটি উৎসবের আদক্ষরে নিয়ে বৈশাখী শব্দটি গঠিত হয়েছে। এটি পাহাড়ের মানুষের সবচেয়ে বড় সামাজিক উৎসব। গ, শান্তা কোন নৃগোষ্ঠীর অন্তর্ভুক্ত? ব্যাখ্যা করো। উত্তর, উদ্দীপকে শান্তা গারো নৃগোষ্ঠীর অন্তর্ভুক্ত। বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠীগুলোর মধ্যে গারোরাই মূলত মাতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থা অনুসারী। উদ্দীপকে বলা হয়েছে শান্তার পরিবার ময়মনসিংহ অঞ্চলে বসবাস করে এবং তার বাবা তার মায়ের বাড়িতেই থাকেন। গারো সমাজের প্রধান বৈশিষ্ট্য হলো পরিবারের প্রধান হলো মাতা এবং সন্তানরা মায়ের বংশে পরিচয় ধারণ করে। এছাড়া বিয়ের পর স্বামী স্ত্রীর বাড়িতে শ্বশুর বাড়ি গিয়ে বসবাস করে। উদ্দীপকে শান্তার পরিবারের এই বৈশিষ্ট্যগুলো বিদ্যমান। শান্তার বাবা তার মায়ের বাড়িতেই থাকছেন এবং তার ময়মনসিংহ এলাকায় বাস করেছেন, যা গারোদের প্রধান বসতি অঞ্চল। মাতৃতান্ত্রিক এই বিশেষ রীতির কারণে নিশ্চিতভাবে বলা যায় যে শান্তা গারো নৃগোষ্ঠীর অন্তর্ভুক্ত।
ঘ তুমি কি মনে করো শান্তার মতো অন্যান্য নৃগোষ্ঠীর মানুষের জীবনযাত্রা পরিবর্তন এসেছে? তোমার উত্তরের পক্ষে যুক্তি দাও। উত্তর: হ্যাঁ, আমি মনে করি শান্তার মতো অন্যান্য নৃগোষ্ঠীর মানুষের জীবনযাত্রার আধুনিকতার ছোঁয়ায় ব্যাপক পরিবর্তন এসেছে। উদ্দীপকের শান্তার পরিবারের টেলিভিশন দেখা এবং আধুনিক জীবনযাপনে এই পরিবর্তনের ইঙ্গিত দেয়। আগে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষরা অনেক বেশি প্রকৃতির নির্ভর ও বিচ্ছিন্ন ছিল, কিন্তু বর্তমানে শিক্ষা ও প্রযুক্তি প্রসারে তাদের জীবনযাত্রার পরিবর্তনগুলো লক্ষ্য করা যায়। উত্তরের পক্ষে যুক্তি: ১. শিক্ষা ও প্রযুক্তি। ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষরা এখন আধুনিক শিক্ষায় শিক্ষিত হচ্ছে। উদ্দীপকে দেখা যায় শান্তার পরিবার টেলিভিশন দেখছে, যা তাদের বাহিরের পৃথিবীর সাথে যুক্ত করেছে। পেশার পরিবর্তন: জুম চাষ বা ঐতিহাসিক পেশার বাহিরেও তারা এখন বিভিন্ন সরকারি বেসরকারি চাকরি ও ব্যবসায় যুক্ত হচ্ছে। ৩. পোশাক ও সংস্কৃতি: তাদের নিজস্ব ঐতিহাসিকবাহী পোশাক যেমন গারোদের দাকমান্দা পাশাপাশি তারা এখন আধুনিক পোশাক পরেছে এবং আধুনিক উৎসবগুলো পালন করছে। ৪. যোগাযোগ: উন্নত যাতায়াতের ব্যবস্থার ফলে তারা এখন সমতল মানুষের সাথে মিলেমিশে বাস করেছে। পরিশেষে বলা যায়, আধুনিক শিক্ষা ও বিশ্বায়নের ফলে ক্ষুদ্র নৃগোষ্ঠীগুলো প্রাচীন ও সীমাবদ্ধ জীবনধারা এখন অনেক বেশি আধুনিক ও উন্নত হয়েছে। চলো বইতে ফিরে যাই। পরবর্তীতে আছে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন। চলো সংক্ষিপ্ত প্রশ্নগুলো উত্তর জেনে নেই। গায়ে হলুদ অনুষ্ঠানে কোন লোক সাংস্কৃতিক বলা হয়? টোটেম কি? ব্যাখ্যা করো। শহরের সংস্কৃতি কিভাবে গ্রামের সংস্কৃতি প্রভাবিত করেছে? উত্তরগুলো জেনে আসি। ১. গায়ে হলুদ অনুষ্ঠানকে কেন লোক সংস্কৃতিতে বলা হয়? উত্তর: গায়ে হলুদ প্রাচীনকাল থেকে এদেশের সাধারণ মানুষের মধ্যে প্রচলিত একটি আচরণ, যা মানুষের বিশ্বাস ও জীবনধারার সাথে মিশে আছে। এটি কোনো প্রাতিষ্ঠানিক নিয়ম নয়, বরং লোক পরস্পর চলে আছে, তাই একে লোক সংস্কৃতি বলা হয়। টোটেম কি? ব্যাখ্যা কর। উত্তর: টোটেম হলো আদিম মানুষের বিশ্বাস অনুসারী কোনো নির্দিষ্ট প্রাণী, গাছ বা বস্তুকে তাদের বংশের পূর্বপুরুষ বা পবিত্র প্রতীক হিসাবে গণ্য করা। অনেক ক্ষুদ্র নৃগোষ্ঠী বিশ্বাস করে যে তারা ওই নির্দিষ্ট টোটেম থেকে উদ্ভূত হয়েছে এবং তারা সেটিকে পূজা করে। ৩. শহরের সংস্কৃতি কিভাবে গ্রামীণ সংস্কৃতিকে প্রভাবিত করছে? উত্তর: আধুনিক প্রযুক্তির প্রসারের ফলে শহরের সংস্কৃতি এখন গ্রামেও পৌঁছে যাচ্ছে। গ্রামের মানুষ এখন শহরের মতো আধুনিক পোশাক পরেছে, মোবাইল ইন্টারনেট ব্যবহার করেছে এবং খাদ্য অভ্যাসে পরিবর্তন আনছে। এমনকি গ্রামীণ বিনোদনের জায়গাগুলো এখন টেলিভিশন বা ইউটিউবের মতো শহরের মাধ্যম দখল করে নিয়েছে। চলো বইতে ফিরে যাই। ক্লাসটি ভালো লাগলে লাইক দিও। আজকের মতো এখানে শেষ করি। আল্লাহ হাফেজ।